করেছে রাতের বেলা, সেখানে তার উপরে আক্রমণ না হলেও তাকে এক ধরনের অপমান করার হয়তো কেউ না কেউ চেষ্টা করতে চেয়েছেন। প্রভিসি মামুন সাহেব কেন ছাত্রদের সাথে দুর্ব্যবহার করলেন, আবার কেন ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে 7 কলেজের বিরুদ্ধে দাঁড়ালো, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এবং নেপথ্যে আসলে কারা রয়েছে এই বিষয়গুলিও। আপনারা দেখেছেন 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের ভিতরে হাসান আব্দুল্লাহ থামানোর জন্য গিয়ে তিনি নিজে আহত হয়ে পেরেছেন, কিন্তু প্রশংসায় ভাসছেন যে মৃত্যু যেখানে নিশ্চিত জেনেও হাসান আব্দুল্লাহ এই কাজটি করেছেন এবং তিনি একটা সমাধান করেছেন। তো এখানে এই কাজটি কারা করলো এবং হাসান আব্দুল্লাহকে আসলে হত্যার কোনো চেষ্টা করেছিল কিনা এই আন্দোলনের মাধ্যমে, দর্শক আমরা এই বিষয়ে নিয়ে নতুন তথ্য দিব। এর আগে হাসান আব্দুল্লাহ এবং এই আন্দোলনে কারা ইন্ধন দিয়েছে এই বিষয়ে নিয়ে দুটি আলোচনা শুনবো। আমাদের দেশের আসলে এটাই একটা স্বভাব। আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না। যারা দেশের জন্য লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে আমরা একটুতেই বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলি। বিতর্কিত করে যে কোনো মূল্যে তাদেরকে অবনত রাখতে চাই, অপদস্থ করতে চাই, এবং বিপদকালীন সময় যারা আমাদের পাশে থাকে আমরা তাদেরকে সমাজ থেকে কাটছাঁট করার খুব একটা সুন্দর পরিকল্পনা করি। আসাদ সাহেবেরও সব কিছু আপনার পছন্দ হবে বা আমারও আদৌ পছন্দ হবে এমনটা না, কিন্তু আমাদের কৃতজ্ঞতার মাত্রাটা যদি এতই নিম্ন বর্ণে চলে যায় তাহলে এই দেশে কখনোই আর যোগ্য নেতৃত্ব তৈরি হবে না। গতকালকের গভীর রাতে হঠাৎ করে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই উত্তেজনা নিবারণ করতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহকে অত্যন্ত সাহসিকতার সাথে ছাত্র ভাইদের কাছে সেখানে গিয়ে দুই পক্ষকেই এই ধরনের সংঘাত কিংবা রাতের বেলার একে অপরের সাথে তুমুলভাবে ঝগড়ায় লিপ্ত হওয়া কিংবা ধাওয়া পাল্টা দেওয়াকে থামানোর জন্য তিনি গিয়েছেন। তার সাথে আর কয়েকজন সাহসী যোদ্ধা সেখানে গিয়েছেন। আমি আন্তরিকভাবে এটাকে সাধুবাদ জানাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটি পরিস্থিতিতে নিশ্চয়ই অনেক নেতারাই দেখবেন সময়ের সুযোগ খুঁজে পালানোর চেষ্টা করবে, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সংগ্রামী যে আহ্বায়ক রয়েছেন তিনি সেখানে নির্দ্বিধায় বুক উঁচিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কিংবা তার সদালাপী মনোভাব কিংবা তার আচরণ নিয়ে কারো না কারো আনন্দ থাকতে পারে, আবার কারো না কারো বিরক্তও থাকতে পারে, সেটা ভিন্ন আলোচনা। যে কোনো ব্যক্তি রাজনীতি করতে আসলে তাকে নিয়ে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে সাহসিকতা তিনি দেখিয়েছেন এবং প্রত্যেকটা ইস্যুতেই তিনি যেভাবে মাঠে নেমে সামনে দাঁড়িয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা, নিবারণ করা কিংবা বুঝ দিয়ে সংযত আচরণ করার জন্য উদ্বুদ্ধ করছেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশে আমরা দেখলাম অতি উৎসাহী আমাদের অনেক ভাইয়েরা, বোনেরা, যেহেতু জিনিসটি হাসনাত আব্দুল্লাহর কর্মকাণ্ড হয়েছে, হাসনাত আব্দুল্লাহকে কেউ কেউ সেখানে বিভিন্নভাবে স্লোগান দিয়ে বিতর্কিত করার চেষ্টা করেছে রাতের বেলা, সেখানে তার উপরে আক্রমণ না হলেও তাকে এক ধরনের অপমান করার হয়তো কেউ না কেউ চেষ্টা করতে চেয়েছেন। সেই জিনিসগুলোকে নিয়ে বাংলাদেশের অনেক মানুষ আবার নতুন করে আলোচনাও শুরু করেছেন। আমাদের দেশের আসলে এটাই একটা স্বভাব। আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না। যারা দেশের জন্য লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে আমরা একটুতেই বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলি। বিতর্কিত করে যে কোনো মূল্যে তাদেরকে অবনত রাখতে চাই, অপদস্থ করতে চাই, এবং বিপদকালীন সময় যারা আমাদের পাশে থাকে আমরা তাদেরকে সমাজ থেকে কাটছাঁট করার খুব একটা সুন্দর পরিকল্পনা করি। আমি নিশ্চিত যে আবুল হাসনাত সাহেবের, এই হাসনাত আব্দুল্লাহ সাহেবের এখন পর্যন্ত ওই অর্থে রাজনৈতিক বিশাল জ্ঞান কিংবা বড়ত্বের জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। তিনি এখনও লার্নার, শিখছেন। তবে তারা এই জুলাই বিপ্লবের যে মানুষকে যে বিজয় ছিনিয়ে এনে দিয়েছেন 5ই আগস্ট, এটা তাদের জন্য বড় অ্যাচিভমেন্ট এবং দেশের জন্য, আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া।
তারা আজকের যে জীবন বাজি রেখে আমাদের জন্য যখন লড়াই করেছিলেন, তখন তারা আমাদের সামনে ছিলেন সিংহ, তারা আমাদের সামনে ছিলেন বাঘ, তারা আমাদের সামনে ছিলেন বাংলাদেশের সত্যিকার মুক্তিযোদ্ধা। কিন্তু যখনই তারা তাদের এই জায়গা থেকে রাজনৈতিক জায়গায় পদার্পণ করা শুরু করছেন, কথা বলছেন, সমাজ নিয়ে ভাবছেন, রাজনীতি নিয়ে ভাবছেন, সেটাকে খুব কম সংখ্যক মানুষই ওয়েলকাম জানানো শুরু করেছেন। বেশিরভাগ জায়গায় তাদের দোষ ত্রুটিকে সামনে আনার চেষ্টা করছেন, যদিও বারবার এই রাজনীতিবিদ বা ইয়াংস্টাররা তাদের জায়গা থেকে স্পষ্ট করে সবসময় বার্তা দিয়েই চলেছে যে পারলে আমাদের বিরুদ্ধে কোনো একটি অভিযোগ পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করে দেখাও। আমি খুব কষ্ট পেয়েছি গতকালকের রাতের যেই আচরণটি তার সাথে ঘটেছে বা কেউ ঘটাতে চেয়েছে। যতটুকুই হয়েছে এতটুকুই কোনোভাবে কাম্য ছিল না। আমাদের ম্যাচুরিটির প্রত্যেকেরই অভাব আছে। আমি পূর্ণাঙ্গ কোনো ব্যক্তি না, আমারও অনেক কিছু আপনার ভালো লাগবে, অনেক কিছু লাগবে না। হাসান সাহেবেরও সব কিছু আপনার পছন্দ হবে বা আমারও আদৌ পছন্দ হবে এমনটা না। কিন্তু আমাদের কৃতজ্ঞতার মাত্রাটা যদি এতই নিম্ন বর্ণে চলে যায়, তাহলে এই দেশে কখনোই আর যোগ্য নেতৃত্ব তৈরি হবে না। আমি বারবার যে কথাটা প্রসঙ্গক্রমে বলি যে আমাদের যারা ইয়াংস্টার আছে, এখন যারা ছাত্রদের প্রতিনিধি আছে, এদেরকে ডেকে আমাদের শেখানো উচিত। কেউ কি এই কথা বলতে পেরেছি যে সর্বোচ্চ দলের আমি একজন নেতা, সর্বোচ্চ মিডিয়াম দলের নেতা, ছোট দলের নেতা, আমরা তাদেরকে কতবার ডাকতে পেরেছি? আমরা জানি যে তাদের অনেক আচার ব্যবহার চলাফেরার মধ্যে যে উত্তেজনা, কারণ তারা ইয়াং, নতুন, মাঠে এসেছে, বিজয় ছিনিয়ে এনেছে, এখনও ক্রাইসিস, হাসিনার এই বিদায়ের পরে নতুন করে রাজনীতির মাঠগুলোতে তাদের অনেক কিছু হয়তো পাড়ি দেওয়া হয়নি। কিন্তু আমরা তাদেরকে যে পরিমাণ অবজ্ঞা করি, যে পরিমাণ তাদের বিরুদ্ধে কথা বলি কিংবা সুযোগ পেলে খোঁচা মারি, সেই পরিমাণ কিন্তু আমরা ভালোবাসার নজর দিয়ে তাদেরকে ডাকি না। এজন্য দায়ী আসলে তারা যতটুকু, তার চেয়ে আমি মনে করি আমরা যারা বড় পর্যায় থেকে নেতৃত্ব দিচ্ছি বা দিবেন ভাবছেন বা দিয়েছেন, আপনাদের আমাদের অনেক বড় দায়িত্ব আছে আমাদের এই ছাত্র ভাইদের প্রতি। যাই হোক, সে প্রসঙ্গ ভিন্ন। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশে এই অকৃতজ্ঞতা, এটা একটা বাই বর্ন আমরা শিখেছি, বাই বর্ন। আমরা যেই ভালো কিছু করে দেয় আমরা তাকে ছিঁড়ে ফেলে দিতে অভ্যস্ত হয়ে যাই। বাংলাদেশে গত 16 বছরে আমরা কি করতে পেরেছি, কি করতে পারি নাই, এটা একদম গ্লাসের মতো ক্লিয়ার। আপনার সামনে পানির নিচে তাকালে যেরকম দেখবেন সব ক্লিয়ার, একদম এখানে সম্পূর্ণটাই আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আওয়ামী লীগের দুঃশাসন নেমে এসেছে, সব সত্য। কিন্তু আমরা 16 বছরে হাসিনাকে নামাতে পারি নাই, এটা হচ্ছে আরো বড় সত্য। কিন্তু এই ছাত্র ভাইয়েরাই ক্রাইসিসে আমাদের সামনে এসে আমাদেরকে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে, হাসিনা মুক্ত বাংলাদেশ করেছে। সেটার জন্য অন্ততপক্ষে আপনার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত, যেহেতু আপনি সবচাইতে ভিকটিমের শিকার ছিলেন এই শেখ হাসিনার জুলুম অত্যাচারের কাছে, আপনার আমার সকলের দায়িত্ব ওই জায়গা থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদেরকে আগলে রাখা, তাদেরকে স্নেহ করা, তাদের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা যখন সেটা থেকে দূরে সরে আসব, এটা কখনোই বাংলাদেশের ইতিহাসের জন্য ভালো হবে না। তবে বাংলাদেশের ইতিহাস খুব নির্মম, নিষ্ঠুরতা। সেজন্য আমি আমাদের ছাত্র ভাইদেরকেও বলবো, যেই দেশ নিয়ে ভাবছেন, যেই মানুষদেরকে নিয়ে ভাবছেন, সেটা ভাববেন ঠিকই, তবে তার আগে এই দেশের কার্যক্রম, মানুষ, রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক ব্যক্তিবর্গের বিহেভিয়ার, এদেশের মানুষের সভ্যতা, কালচার সম্পর্কে আপনাদেরকে আরও অ্যাডাপ্ট হতে হবে এবং এই দেশের যে চাহিদা, সেই আলোকে আপনাকে পথ চলতে জানতে হবে। আমি জানি যে আপনারা স্ট্রেট ফরওয়ার্ড, ভালো কিছু চিন্তা করেই অনেক সময় অনেক কিছু আপনাদের ভিতর থেকে চলে আসে, কিন্তু আপনাদের এই চলে আসাটাকে অ্যাকসেপ্ট করার মতো, বরণ করার মতো বিশাল হৃদয়ের মানুষের সংখ্যা আমাদের দেশে এখনও তৈরি হয়নি। সে কারণে পথে পথে হোঁচট খাবেন, পথে পথে অপমানিত হবেন, পথে পথে অপদস্থ হবেন, পথে পথে এর চাইতেও আরও বেশি কিছু আপনাদের জন্য এই দেশেই অনেকে করার জন্য বসে আছে, কিন্তু যেটা কখনোই কাম্য নয়। কিন্তু এটাই বাংলাদেশ।
আমি সে কারণে সবসময় বলি, আমাদের এই জাতির পরিবর্তনের জন্য সবার আগে যেটা পরিবর্তন করা দরকার সেটা হচ্ছে আমাদের নেচার। আমাদের প্রত্যেকের ভিতরে এই অ্যারোগেন্সের মানসিকতা পরিহার করা যেমন দরকার, আমাদের প্রত্যেকের ভিতরে হৃদয়টাকে প্রশস্ত করে জাতির নেতৃত্ব দানকারী, সে যে মতের হোক, যে আদর্শের হোক, যারাই সমাজের জন্য কিছু করেছে তাদেরকে সঠিক মূল্যায়ন করা দরকার। কিন্তু আমাদের দেশ সেটা করতে পারেনি। আমি ক্ষুব্ধ হয়ে সম্ভবত প্রেস ক্লাবে কয়েক মাস আগে স্বাধীনতার পরে কয়েকটা সমাবেশে ছোট ছোট ঘরোয়া যে সেমিনার হয়েছে বা আমাদের আলোচনা হয়েছে, সেখানে বলেছিলাম যে আজ বাংলাদেশে সবার আগে উচিত ছিল কি? উচিত ছিল 24-এর এই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব যারা সংগঠিত করেছে সেই মানুষদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে বাংলাদেশের সর্ববৃহৎ দলগুলোর পক্ষ থেকে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেয়া, ক্রেস্ট দেয়া, সম্মানিত করা। কিন্তু আমি বিশ্বাস করি এখন পর্যন্ত কেউ সেই উদ্যোগ দেননি। কারণ আপনার দৃষ্টিভঙ্গিতে আমি যাকে দিব এই লোককে দিলে এ তো আরও মহান নেতা হয়ে যাবে। তা আমরা নেতা তৈরি করতে চাই না, আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই না। মনে রাখবেন, আপনি যা আপনি তাই পাবেন, আমি যা আমি তাই পাবো। যোগ্যতা কখনো দাবিয়ে রাখা যায় না। এদেশে বহু মানুষকে জুলুম, নির্যাতন, অত্যাচার বিভিন্ন সময় করা হয়েছে, কিন্তু কেউ দাবিয়ে রাখতে পারেনি। উদাহরণ তো চোখের সামনে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন ব্যক্তিকে চিকিৎসা নিতে দেয়নি। আজকের খালেদা জিয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স ফ্লাইট এসে তারপরে তাকে একটি রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ উপহার দিয়ে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়, আর শেখ হাসিনাকে পালিয়ে যেতেও হয়েছে। অতএব এই বাংলাদেশে আমাদের সামনে কিন্তু সব এক্সাম্পলগুলো রয়েছে। যেই দলগুলোকে নিষিদ্ধ করতে চেয়েছে আওয়ামী লীগ করেছে। ইভেন এই যে জুলাই মাসের আগে, মানে আগস্টের সম্ভবত 1 তারিখ বা 2 তারিখে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, 5 তারিখ, 1 বা 2 তারিখে বাংলাদেশের জামাত শিবিরকেও নিষিদ্ধ করেছিল। কিন্তু আজকের আওয়ামী লীগের দরজা কিন্তু বাংলাদেশের কোনো অফিসে খুলতে পারে না, কেউ না। চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো অফিস নেই তাদের এখন, কিন্তু জামাত শিবির কিন্তু অফিস আছে। এভাবে করে সমস্ত চিত্রটা যদি দেখেন, রাজনৈতিক অঙ্গনের সব দল সবাই কিন্তু যার যার জায়গায় আছে। অতএব জুলুম, অত্যাচার, নির্যাতন যখনই কেউ কারো উপরে করবে, কিন্তু আসল জিনিস কেউ দাবিয়ে রাখতে পারে না। অতএব আমাদের এই হাসনাতের উপরে যারাই যেভাবেই নিগৃহীত কিংবা অপমান অপদস্থ করার চেষ্টা করেন, যদি বাই বর্ন তার ভিতরে যে হিম্মতটা আছে এটাকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না। আসুন আমরা শিক্ষা বান্ধব, ছাত্র বান্ধব, সংস্কার বান্ধব, যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তনের জন্য এবং আগামীর সোনার বাংলাদেশ একটি দুর্নীতি, দুষ্কৃতি, সকল প্রকার অন্যায়, অবিচার, বেবিচার মুক্ত একটি সমাজ গঠন করি, সেই প্রত্যাশা থাকবে আমার সব সময়। আমি হাসনাত ভাইদের শুভকামনা করি। আপনি অন্য আদর্শের, ভিন্ন মতের যেখানেই থাকেন না কেন, আমার দোয়া, স্নেহ, ভালোবাসা আপনাদের পিছনে থাকবে সব সময়। কারণ আর কিছু না করেন, আপনি আমার সোনার বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ভূমিকা পালন করেছেন। আমরা সেই মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে পেরেছি, এর চেয়ে বড় কিছু আর দরকার নেই। শুকরিয়া মহান আল্লাহর দরবারে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, ঢাকা আবারও উত্তপ্ত হয়ে উঠছে 7 কলেজ, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে সর্বশেষ তথ্য মতে 4 ঘন্টার মধ্যে 6টি দফা 7 কলেজ তুলে দিল সরকারের হাতে। যদি 4 ঘন্টার মধ্যে এই 6টি দফা মেনে নিয়ে আনা হয়, তবে তারা দেশে বড় রকম আন্দোলনে নামবে এবং ইতিমধ্যে তার অনেকগুলো বিষয় আমরা দেখলাম। আর গত রাতে আসলে হয়েছিল কি? প্রভিসি মামুন সাহেব কেন ছাত্রদের সাথে দুর্ব্যবহার করলেন, আবার কেন ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে 7 কলেজের বিরুদ্ধে দাঁড়ালো, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এবং নেপথ্যে আসলে কারা রয়েছে এই বিষয়গুলিও আজকের আলোচনায় রাখতে চাই। প্রথমে আমরা যে বিষয়টি বলছি, 17 সালে হাসিনা সরকার এই 7 কলেজকে তুলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এরপর থেকে আমরা দেখলাম যে এই 7টি কলেজের মধ্যে বা ছাত্রদের মধ্যে তুষের আগুন জ্বলছে, ধিকে ধিকে আগুন জ্বলছে। অনেক রকম বৈষম্য হচ্ছে এই 7টি কলেজের সাথে। হাসিনা যে বৈষম্য তৈরি করে গেছেন, এবার সেটা প্রফেসর ইউনূসের জন্য গলার কাটা হয়ে গেছে। ইউনূস সরকার কি করবে? এদিকে
কালকে বিকেল থেকে দেখলাম 7 কলেজের ছাত্ররা আন্দোলন করছে। তারা রাস্তায় নেমেছে, সড়ক অবরোধ করেছে। সর্বশেষ রাত 10টার দিকে তারা ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় ঢুকে পড়ে। তখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে তাদের সামনে ব্যারিকেড হয়ে দাঁড়ালো। এখানে দুটো প্রশ্ন তৈরি হয় যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন প্রবেশ করতে চাইলো রাতে। এই রাত শব্দটি একটা সিগনিফিক্যান্ট, কারণ এই কলেজের ছাত্রদের মধ্যে সবাই কি ছাত্র? কেউ কি ফ্যাসিস্টদের দোসর হতে পারে না? বা কেউ কি রাষ্ট্রকে উত্তপ্ত করতে, অরাজকতার দিকে নিতে চাইছে না? এই প্রশ্ন কি আমরা করতে পারি? তাহলে এই 7 কলেজের ছেলেরা রাতে আসলো কেন? এই দাবি দাওয়া বা এই আদায়ের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রাতে আসলো কেন, একটা প্রশ্ন। অন্যদিকে যে প্রশ্নটি তৈরি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা পালন করতে গেল? আমাদের হাসনাত আবদুল্লাহর দায়িত্ব কি? তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক, কিন্তু সব ক্ষেত্রে তাকে যেতে হবে কেন? তিনি এটা কি রাষ্ট্রের কোনো দায়িত্বপ্রাপ্ত পদে বসে আছেন যে তাকে সব ক্ষেত্রে এর সমাধান খুঁজতে হবে? এরকম অনেকগুলো প্রশ্ন তৈরি হয়। এবং আমরা দেখলাম প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের ছাত্রদের ধাওয়া করে এবং সেখানে তাদেরকে পিছু হটায়। পরবর্তী 7 কলেজ আবার একাট্টা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাড়া করে। এবার সেই ছাত্ররা তুলে দিল 6টি দফা। তারা প্রভিসি মামুন সাহেবকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন, বলছেন 4 ঘন্টার মধ্যে তাকে সরাতে হবে। তারা আরও যেসব বিষয়গুলো আছে তাদের দাবির মধ্যে, সে দাবিগুলো এই 4 ঘন্টার মধ্যে বাস্তবায়নের দাবি করেছেন, নতুবা প্রত্যেকটা কলেজ অচল করে দেবেন, সড়ক অবরোধ করবেন সহ নানান রকম কর্মসূচি তারা দিয়েছেন। আমি বিশ্বাস করি এই ঘটনার পেছনে অদৃশ্যে অন্য কুশীলবরা খেলা শুরু করেছেন। এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানান রকম চেষ্টা চলছে। এখন আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। 7 কলেজের যৌক্তিক দাবির সাথে আমরা বলতে পারবো না যে এখানে ফ্যাসিস্টদের পরিকল্পনা আছে, আবার আমরা এটিও করতে পারবো না যে এই 7 কলেজের দাবির ভেতরে ফ্যাসিস্টরা অন্য কোনো রহস্য বা ষড়যন্ত্র নিয়ে মাঠে নামছে না। তাহলে কি করণীয়? দ্রুত এই ছাত্রদের প্রতিনিধিদের সাথে আমাদের প্রশাসন অর্থাৎ রাষ্ট্রের কর্তাদের বসতে হবে, যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে। কোনো প্রকার ফ্যাসিস্টকে কোনো অস্ত্র তুলে দেয়া যাবে না। যদি এই কাজটি আমরা করি সেক্ষেত্রে রাষ্ট্র বড় রকম হুমকিতে পড়বে, কারণ ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ পালাতক, তারা যে কোনোভাবে আবারও এই দেশে বড় রকম একটা অরাজকতার মধ্য দিয়ে তাদের রাজনীতিতে এন্ট্রি ঘটাতে চাইবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বলবো, ভাই সব দায়িত্ব আপনাদের না। আপনারা 7 কলেজের ছাত্রদের ধাওয়া করার কে? আপনারা ভার্সিটি পাহারা দেওয়ার কে? আপনাদের কাছ থেকে আমরা এটি আশা করিনি। আমাদের রাষ্ট্রে পুলিশ আছে, পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে আমরা যে এতদিন ধরে চিল্লাচিল্লি করছি যে পুলিশের মধ্যে একটা বড় রকম পরিষ্কার পরিচ্ছন্নতা চালান, এখনও প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে, শিক্ষাঙ্গনে, শিক্ষা মন্ত্রণালয়, বড় বড় জায়গাগুলোতে ফ্যাসিস্টদের লোকদেরকে বসিয়ে ডক্টর ইউনূস কোন ঘোড়ার ডিমটা করবেন আমার মাথায় কাজ করছে না। রাষ্ট্রের প্রতিটি পদের মধ্যে বসিয়ে রাখা হয়েছে ফ্যাসিস্টদের দোসরদের, আর রাষ্ট্রকে তারা ক্লিন করতে চাইছেন, রাষ্ট্রকে তারা পরিচ্ছন্ন করতে চাইছেন। এটা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আবারও বলছি, যারা এই ফ্যাসিস্ট বিরোধী শক্তি আছে, বিএনপি, জামাত সহ বাকি যে দলগুলো, দ্রুত তাদেরকে আবারও একজোট হতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে বড় রকম ষড়যন্ত্র শুরু করেছে নেপথ্যে বসে। আর যে 7 কলেজের কথা বলছি তাদের অনেকগুলো যৌক্তিক দাবি আছে, এই দাবিগুলো দ্রুত আদায় করা উচিত, নতুবা এই আন্দোলনকে শত্রুরা ভিন্ন দিকে নিয়ে এই রাষ্ট্রে একটা বড় অরাজকতা সৃষ্টি করবে। আর আমি 7 কলেজের ছাত্রদের বলবো, সব দাবি কেন রাস্তা অবরোধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে হবে বলেন তো? আপনারা যৌক্তিক কোনো দাবি তুলে আনেন, মানুষের ভোগান্তি সৃষ্টি করবেন না। আর সরকারকে বলবো, সব দাবি কেন সড়ক অবরোধ, মানুষের দুর্ভোগ সৃষ্টির পর আপনারা কানে তোলেন, এর আগে কেন আপনারা কানে তোলেন না? আপনাদের কি সব দাবির মধ্যে আমরা দেখলাম যে আমাদের মাদ্রাসার শিক্ষকরা বা ইত্তেদায়ী পর্যায়ে যারা এসছেন তাদের সাথে পুলিশ কীরকম নির্মম আচরণ করেছে, এটা একেবারেই গ্রহণযোগ্য না। আমরা এটা গ্রহণ করতে পারছি না। আমাদের শিক্ষকদের সাথে পুলিশ কোনো খারাপ আচরণ করুক, এটা আমরা বরদাস্ত করব না। তাই বলছি, আপনারা যে কোনোভাবেই পরিবেশকে কন্ট্রোল করার জন্য ছাত্রদের সাথে বসেন, তাদের যৌক্তিক দাবিগুলো আদায় করেন, নতুবা
আরও বড় ক্রাইসিসের দিকে দেশ এগিয়ে যাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলবো, 7 কলেজের বিষয় আপনাদের দায়িত্ব না, এটা সরকার দেখবে, সরকার বুঝবে। এবং তাদের যদি দাবিগুলো ছাত্রদের দাবি হয়, আপনারা বাধা দেওয়ার কে? আমরা বলবো হাসনাত আবদুল্লাহ সহ যারা নিজেকে রাষ্ট্রের বড় কিছু মনে করেন তারা সংযত হবেন। তবে এই দেশকে স্বাধীন করার পেছনে বা ফ্যাসিস্টকে দূর করার পেছনে এদের অনেক ভূমিকা আছে। তাই কাউকে যে ছাত্ররা এই আন্দোলনের মাঠে নেমেছেন তারা আমাদের কোনো ছাত্রদের গায়ে আঘাত দেবেন না। ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এগুলো আসলে আমরা সহ্য করতে পারছি না। আমাদের সোনার ছেলেদেরকে, আমাদের আগামীর ভবিষ্যৎকে বা যারা এই রাষ্ট্রকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন তাদের উপর আক্রমণ আসলে এটা আমাদের উপর আক্রমণ আসবে। সো আবারও বলছি, বিনীত অনুরোধ করছি, আন্দোলনের নামে আওয়ামী লীগকে কোনো অস্ত্র তুলে দেবেন না। বিভিন্ন দেশের এজেন্সি, ইন্টেলিজেন্স এই ছাত্র আন্দোলনের পেছনে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলবো, এই বিষয়গুলো ছাত্রদের নিয়ে আপনারা বসেন, 7 কলেজকে নিয়ে বসেন, কোনো হট্টগোল করে না, মারামারি করে না, উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে না, আলোচনার মাধ্যমে সমাধান করুন। কারণ হাসিনা অনেক জঞ্জাল রেখে গেছে। এই 7 কলেজ ইস্যু সেরকমই একটি জঞ্জাল, এটাকে দূর করতে হবে। যাদের দাবি আছে 7 কলেজে তাদের দাবিগুলো শোনেন, যেগুলো যৌক্তিক সেগুলো মানতে হবে। আবার ছাত্রদের বলবো, এমন অযৌক্তিক কোনো দাবি দিবেন না যেটা সরকার মানতে পারে না বা যেটা রাষ্ট্রের জন্য কঠিন হয়ে যাবে। অনেক বিষয় থাকে যে বিষয়গুলো একসঙ্গে হয় না, ধীরে ধীরে করতে হয়। অতএব সরকারকে সময় দিতে হবে, আবার সরকারকে ছাত্রদের দাবিগুলোর যৌক্তিকতা খুঁজতে হবে। দর্শক, বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দর্শক, আলোচনা শুনেছেন, মন্তব্য করবেন। হাসনাত আবদুল্লাহ এখানে জানতো যে তার একটা বড় ধরনের অগ্রহণ ঘটতে পারে, কারণ ছাত্ররা সব জায়গায় অনেক উত্তেজিত এবং তারা মোটামুটি কাউকেই মানে না। তো হাসনাত আবদুল্লাহকে মানবে এটাও আশা করা যায় না। তারপরেও অনেকে মেনেছে, কিন্তু তারপরেও তাকে মারধর বা তাকে তবে অন্য কাউকে করতে গিয়েছিল, কিন্তু তার উপর লেগেছে। কিন্তু হাসনাত আবদুল্লাহ এই যে সাহসিকতা পরিচয় দিয়েছেন, এই যে ভাইদের মধ্যে যেন রক্তারক্তি না হয়, এর জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছেন নিজের জীবন বাজি রেখে, এটা অবশ্যই প্রশংসনীয়। এখানে যদি আওয়ামী লীগ তো এখানে নিশ্চয়ই ইন্ধন দিয়েছে, ছাত্রলীগ ইন্ধন দিয়েছে, তো তারা সুযোগ পেলে হয়তো বা হাসনাত আবদুল্লাহকে এখানে কালকে শেষ করে দিতে পারতো, কিন্তু তারা সেই সুযোগটা পায় নাই। হাসনাত আবদুল্লাহ বেঁচে গিয়েছে। তো হাসনাত আবদুল্লাহদের আসলে মূলত যেটা আমরা ডক্টর ফজলুল বলেছেন, তাদের এদেশে জন্ম নেওয়া ভুল হয়েছে, কারণ তারা বিপ্লবী, তারা প্রতিবাদী, তারা সাহসী। আমাদের দেশের কিছু সুবিধাবাদী, কিছু হালুয়া রুটির ভাগিদার কিছু মানুষ, কিছু বামপন্থী কিন্তু এলিট বাহিনী তাদেরকে পছন্দ করে না, তাদেরকে তারা দেখতে চায় না রাজনীতির ময়দানে। প্রিয় দর্শক, আমরা হাসনাতদেরকে ভালোবাসি, আমরা চাই হাসনাত আমাদেরকে নেতৃত্ব দিবে, আমরা চাই হাসনাতদের মাধ্যমে এই দেশ অনেক উচ্চ মর্যাদায় উঠবে, কারণ তারা যে রাজনীতি করতে চায় সেই রাজনীতি এই নতুন প্রজন্ম পছন্দ করে এবং এই দেশের মানুষ ভালোবাসে।